হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিশোর কেপটিতে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা আলো চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার একটুখানি দেখব, যেখানে আলো দর্পণ নিয়ে আগে আমরা আলোচনা করেছি। দর্পণে আলোর কি কি ঘটনা ঘটে, অর্থাৎ প্রতিফলন ঘটনাটা কিভাবে ঘটে সেই নিয়ে আমরা বিস্তারিত একটা আলোচনা করেছি, এবং F=R/2 ছোট্ট একটা প্রমাণও করে দিয়েছি আমরা দুটো দর্পণের জন্য। এবার আজকে আমাদের দ্বিতীয় যে লেকচারটা আছে সেটা হচ্ছে আলোর প্রতিফলনকে কিভাবে কাজে লাগিয়ে দর্পণে বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করা সম্ভব। ওকে, তাহলে আমরা খুব বেশি কথা না বাড়িয়ে আমরা পুরুষ করে চলে আসি কিভাবে দর্পণে বিভিন্ন রকমের চিত্র আঁকা সম্ভব। তার জন্য কিছু বেসিক রুলস জানতে হবে, সেই রুলসগুলো আমি জানাবো আর তোমরা খুব ভালো করে লিখবে, জানবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে, একটু দেখে নাও লেকচারটা, বুঝে নাও, খাতা পেন রেডি করে নাও, সুন্দর করে দিয়ে লিখতে শুরু করে দাও, আর কি, তাই তো? আচ্ছা, বুঝে নাও কেস। দেখো, সবার আগে আলোচনা করব আমরা যে প্রতিফলন তো হয়, আমরা দেখেছি তাই না? তো প্রতিফলনের সময় কি কি নিয়ম মেনে ছবি তৈরি হবে। তার আগে আমরা একটু বুঝে নিই সদ্বিম্ব অসদ্বিম্ব অর্থাৎ প্রতিবিম্ব জিনিসটা কি। ঠিক আছে, তাহলে সবার আগে আমরা জানবো কি প্রতিবিম্ব। প্রতিবিম্ব প্রতিবিম্ব যাকে আমরা ইংরেজিতে বলি কি ইমেজ। প্রতিবিম্বকে ইংরেজিতে আমরা কি বলে থাকি জেনারেলি? ইমেজ। দেখো, প্রতিবিম্ব মানে কি একটু যদি সংজ্ঞাটা হালকা করে বুঝে নি। কেসটা কি ছিল? বলছে কোনো দর্পণ দ্বারা কোনো, অ্যাকচুয়ালি দর্পণ না, দর্পণ ও লেন্স উভয় দ্বারা, প্রতিবিম্ব দু ক্ষেত্রেই তৈরি হয়। তাহলে কোনো দর্পণ অথবা লেন্স, দর্পণ অথবা লেন্স অর্থাৎ কোন আলোকীয় যন্ত্রাবলী, সে চোখ হোক, দর্পণ হোক, লেন্স হোক, যাই হোক না কেন, কোনো দর্পণ অথবা কোনো লেন্স অথবা কোনো আলোকীয় যন্ত্র দ্বারা, আলোকীয় যন্ত্র দ্বারা আলোকরশ্মি দর্পণ হলে প্রতিফলন আর লেন্স হলে প্রতিসরণ। তাহলে প্রতিফলন অথবা প্রতিসরণের পর, প্রতিফলন অথবা প্রতিসরণের পর কোনো নির্দিষ্ট বিন্দুতে, কোনো নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় অথবা মিলিত হচ্ছে বলে মনে হয়, মিলিত হচ্ছে বলে মনে হয়, হয় মিলিত হচ্ছে অথবা মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে যে প্রতিবিম্ব গঠন করবে, মানে মিলিত হয়ে অথবা মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে এমন কোনো বিন্দুতে, কোন নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় অথবা মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয়, ওই বস্তুটির প্রতিবিম্ব। ওই বস্তুটি প্রতিবিম্ব। প্রতিবিম্ব কাকে বলে আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে প্রতিবিম্ব জিনিসটা কি? কোন দর্পণ অথবা লেন্স অর্থাৎ কোন আলোকীয় যন্ত্র দ্বারা আলোকরশ্মির প্রতিফলন অথবা প্রতিসরণের পর কোনো নির্দিষ্ট বিন্দুতে হয় মিলিত হয় অথবা মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে তখন সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় ওই বস্তুটি প্রতিবিম্ব। ওকে, এবার দেখো প্রতিবিম্বের প্রকারভেদ, অর্থাৎ প্রতিবিম্বকে কয় ভাগে ভাগ করা যায় আর কি কি কনসেপ্ট বোঝো ঠান্ডা মাথায়। দেখো,
প্রতিবিম্বের প্রকারভেদ। প্রতিবিম্বের প্রকারভেদ। কনসেপ্টটা বোঝো। প্রতিবিম্বকে সাধারণভাবে আমরা দুই রকম ভাগে ভাগ করতে পারি। লিখলাম আমরা প্রতিবিম্ব সাধারণত দুই প্রকার হয়। প্রতিবিম্ব সাধারণত দুই প্রকার হয়। কি কি স্যার? বুঝে নি। একটাকে বলা হয় সৎ বিম্ব। কি বলা হয়? সৎ বিম্ব অথবা সৎ প্রতিবিম্ব। কি বলা হয়? সৎবিম্ব অথবা সৎ প্রতিবিম্ব, যাকে ইংরেজিতে আমরা ইংরেজিতে বলে থাকি রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ, তা বলে বাস্তব চিত্র বলে দিও না হট করে, সৎবিম্ব বলে। রোমান 2 এর ক্ষেত্রে যদি যাই তাহলে তাকে আমরা বলি কি? অসৎ বিম্ব অথবা অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্ব। এই অসৎ প্রতিবিম্বটাকে ইংরেজিতে কি বলে? ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কি বললাম কেসটা? ওকে, তাহলে প্রতিবিম্ব দুই রকমের, একটা হচ্ছে সৎবিম্ব অথবা সৎ প্রতিবিম্ব, আর একটা হচ্ছে অসৎ বিম্ব অথবা অসৎ প্রতিবিম্ব। এবার বক্তব্য হচ্ছে সৎবিম্ব কাকে বলে। ওই যে বললাম সংজ্ঞাটাই, কোন বিন্দু উৎস থেকে আগত আলোর রশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলন অথবা প্রতিসরণের পর কোন বিন্দুতে মিলিত হয় আর মিলিত হচ্ছে বলে মনে হয়। তাই যে বিন্দুতে মিলিত হয় ওখানে থামিয়ে দেবো, সেই বিন্দুটাকে বলবো কি? ওই বস্তুটির প্রতিবিম্ব। কেমন প্রতিবিম্ব? সৎবিম্ব। আর যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় তাহলে সেই প্রতিবিম্বকে কি বলবো? ওই বস্তুটির অসৎ প্রতিবিম্ব। কথাটা বোঝা গেল বিষয়টা? ওটা প্রতিবিম্বের সংজ্ঞা, ওটাকে দুটো পার্টে ভাগ করে নাও। একটা সৎবিম্ব হবে যেটা মিলিত হচ্ছে, আর যেটা মিলিত হচ্ছে বলে মনে হয় তাকে আমরা অসৎবিম্ব বলবো। গেল বিষয়টা, কনসেপ্টটা? তাহলে সৎবিম্ব আর অসৎবিম্বের মধ্যে মেন ডিফারেন্স এটা। সৎবিম্ব মিলিত হবে, অসৎবিম্ব মিলিত হচ্ছে বলে মনে হবে। তার মানে যেটা মিলিত হয় অর্থাৎ আমরা চোখে দেখতে পারি স্পষ্টতই, তাহলে সেইটা আমরা কি করব? উপভোগ করতে পারবো। অর্থাৎ আমরা যদি বলি যে কোনো একটা পর্দায় কোনো ছবিকে ফেলা যাচ্ছে, আমরা প্রজেক্টর স্ক্রিন নিয়ে সামনে বসে রয়েছি, কোনো একটা সাদা পর্দার সামনে রয়েছে, সেখানে প্রজেক্টরটা চালিয়ে দিয়েছি, সাদা পর্দায় ওই ছবিটা ফুটে উঠেছে। তাহলে ওই যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে আমরা ইংরেজি বলবো কি? সৎবিম্ব। অর্থাৎ সৎবিম্বকে পর্দায় ফেলা যায়, কিন্তু অসৎ বিম্বকে পর্দায় ফেলা সম্ভব নয়। তাহলে ইঞ্জিনিয়ারিং আমরা আগের দিনে যে ছবিগুলো দেখেছি সেখানে দেখেছি যে অবতল দর্পণের ক্ষেত্রে কেসটা কি হয়? ওর উপর আলোক রশ্মি আসে, আলোক রশ্মি আসবার পর আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে প্রধান অক্ষের উপর মিলিত হয়ে যায়। তাহলে যে মিলিত হয় তাহলে সেই জায়গাটা ইঞ্জিনিয়ারিং কি তৈরি হবে? সৎবিম্ব তৈরি হবে। আর যেখানে আমরা অবতল থেকে উত্তলে যখন কনভার্ট হয়েছে, উত্তল দর্পণের ক্ষেত্রে কি দেখেছি? যখন সমান্তরালভাবে আলোক রশ্মি আসে তো দর্পণ দ্বারা প্রতিফলনের পর দুদিকে বেরিয়ে যায়, তো মিলিত তো হয় না। আমরা জোর করে মনে হয় এই কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে হয়তো আসছে। তাহলে এখানে মিলিত হওয়ার প্রশ্ন নেই উত্তল দর্পণে, জাস্ট এখানে কি মনে হবে মিলিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই অসৎবিম্ব তৈরি হওয়ার কথা। আমাদের বেসিক ধারণা বা বেসিক আইডিয়া আমরা বিগত বছরের লেকচারে যা পড়েছি সেটা বুঝছি। তাহলে এইটাকে যদি আমরা আরো ডেভেলপ করি তাহলে বিষয়টা আরো স্পষ্ট বোঝা যাবে। তো তুমি দেখতে পাবে কখনো কখনো ছবির মধ্যে প্রতিবিম্বের সাইজ বড় হচ্ছে, ছোট হচ্ছে, বিভিন্ন রকমের পার্টে। তো সেখানে মাথায় রাখবে কতগুলো জিনিস। যদি বস্তুকে ডিফাইন করা হয় এইভাবে, অর্থাৎ এই যদি প্রধান অক্ষ হয় তাহলে তার মাথাটা হচ্ছে এইটা, অ্যারোটা হচ্ছে মাথা। তাহলে প্রতিবিম্ব যদি এই বরাবর হয় তাহলে প্রতিবিম্বের মাথা কি নিচের দিকে চলে যেতে, তাই না? বস্তুর মাথা ছিল উপরের দিকে, প্রতিবিম্বের মাথা নিচের দিকে। একে আমরা বলবো অবশিষ্য। কি নাম? অবশিষ্য। অব মানে নিচে, শিষ্য মানে মাথা। ইংরেজিতে যাকে বলে ইনভার্টেড, উল্টো, উল্টে গেছে, ইনভার্টেড। আর যদি বস্তু উপরের দিকে থাকে প্রধান অক্ষের, এবং প্রতিবিম্বটাও উপরের দিকে তৈরি হয়েছে,
তাহলে মাথা দুজনের যেহেতু উপরের দিকে, তাই একে বলবো কি সমশীর্ষ, সমান দিকে মাথা আছে। একে ইংরেজিতে বলা হয় কি ইরেক্ট। কি বলে ইংরেজিতে? ইরেক্ট। এটাকে মাথায় রাখবে। তাহলে প্রতিবিম্ব বস্তুর দিকে যদি মাথা থাকে, প্রতিবিম্বের মাথা, তাহলে হবে ইরেক্ট বা সমশীর্ষ। আর যদি বস্তুর মাথার উল্টো দিকে প্রতিবিম্বের মাথা থাকে, তাহলে তাকে বলবো কি অবশীর্ষ বা ইনভার্টেড পিকচার। ওকে, ঠিক আছে। পরের পার্টটা বুঝে নাও, ঠান্ডা মাথায় কেসটা। এবার আমরা ছবি যে আঁকবো না, দর্পণে প্রচুর ছবি আছে, তো সেই ছবিগুলো জানবার জন্য কতগুলো আমাকে রুলস ফলো করতে হবে। সেই রুলস গুলো একটু হালকা হালকা করে আমরা দেখিনি কি কি আছে। প্রথম বক্তব্য দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা আগের দিনই পড়েছিলাম, অবতল দর্পণে যদি মাঝখান দিয়ে একটা প্রধান অক্ষ কল্পনা করে নেওয়া যায়, তাহলে প্রধান অক্ষের উপর যদি আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের সাথে সমান্তরালে আসে, কেমন আসে? সমান্তরালে আসে, তাহলে এরা সর্বদা কোথা দিয়ে যাবে? মিলিত হবে কোথায়? প্রধান অক্ষের উপর কোন একটা পার্টিকুলার পয়েন্ট। হ্যাঁ, অবশ্যই এই রশ্মিগুলো একটা বিশেষ পরিচয় আছে, একে বলা হয় কি উপাক্ষীয় রশ্মি। কি বলা হয়? উপাক্ষীয় রশ্মি। যদি উপাক্ষীয় রশ্মি না হতো, তাহলে একটা আগে মিলিত হতো না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত। অর্থাৎ ফোকাস বলতে মুখ্য ফোকাস পেতাম না, এখানে একটা ফোকাস পেতাম, এখানে হয়তো আর একটা ফোকাস পেতাম। তেমনই উত্তল দর্পণের ক্ষেত্রে ছবিটা কেমন ছিল? এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি অভিসারী ক্রিয়া। আলো রশ্মি সব সমান্তরালে আসবে, যে পার্টিকুলার একটা পয়েন্টে মিট করছে, একই অভিমুখে গমন করছে সারিবদ্ধভাবে, এটাকে বলবো কি দর্পণের আমরা অভিসারী ক্রিয়া। ঠিক তেমনই যদি এই ছবিটাই আমরা আঁকি কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে, তাহলে কেসটা কি হচ্ছে? উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আঁকা হয়, তাহলে প্রধান অক্ষে সমান্তরাল আলো রশ্মি আসবে, আসার পরে কি হবে? দর্পণ দ্বারা প্রতিফলনের পর বাইরে নির্গত হয়ে যাবে। তো যদি বাইরে নির্গত হয়, বাইরে নির্গত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? তাহলে এখান থেকে দেখলে মনে হবে কি আলোরশ্মি হয়তো, এ কে জানে, আলোরশ্মি বেঁকে আসছে। আলোরশ্মি তো আমরা জানি বা আমাদের চোখ বোঝে সোজা পথে যায়, তাহলে হয়তো কোন একটা ভেতরের পয়েন্ট থেকে হয়তো আলোরশ্মি যাচ্ছে, এইগুলো তাই ভাবা হবে। তাহলে যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, তাকে আমরা তো মুখ্য ফোকাস আগের বলেছি, কিন্তু এই যে ধর্মটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার, একে বলা কি অপসারী। অপ মানে দূরে, সারিবদ্ধভাবে। তাহলে আলোরশ্মি যদি সারিবদ্ধভাবে আগত আলোরশ্মিকে দূরে সরিয়ে দেয়, তাকে আমরা বলবো অপসারী ক্রিয়া। আর সারিবদ্ধভাবে যদি একই অভিমুখে মিলিত করে দেয়, তাকে আমরা বলবো অভিসারী ক্রিয়া। ঠিক আছে? তাহলে অভিসারী ক্রিয়া অ্যাকচুয়ালি দেখা যায় কোন দর্পণের ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে, তাই একে অভিসারী দর্পণও বলা হয়। আর যদি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি আমরা, তো সেক্ষেত্রে কি হয়? অপসারী ধর্ম দেখা যায়, তাই একে অপসারী ধর্ম মানে অপসারী দর্পণও বলা যায়। ক্লিয়ার কনসেপ্টটা? ওকে, এবার কনসেপ্টটা বোঝো। ছবির নিয়মাবলী, ছবি আঁকতে গেলে যে নিয়মগুলো ফলো করে আমাকে ছবি আঁকতে হবে, ঠিক আছে, সেই ছবিগুলোকে আমার জানা দরকার, বোঝা দরকার। কিরকম টাইপের? কনসেপ্টটা বোঝো। ধরো কোনো একটা আমি অবতল দর্পণ নিয়েছি, এটা প্রলেপ করা আছে। এবার যদি মাঝখানে প্রধান অক্ষ দিয়ে একটা প্রধান অক্ষ টানি, তাহলে এখনই জানলাম যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে যদি কোনো আলোরশ্মি যায়, তাহলে প্রতিফলনের পর কোথা দিয়ে মিলিত হবে? পাস করবে ফোকাস দিয়ে, আমরা তাই পড়লাম। তো শুধু এইটা যে প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে ফোকাস দিয়ে যাবে তা নয়, উল্টোটাও সঠিক। অর্থাৎ যদি কোনো আলোরশ্মি যদি ফোকাস দিয়ে যায়, তাহলে কিন্তু সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে পাস করে যাবে, উপর দিয়ে হোক নিচের দিয়ে হোক, কেসটা একই। বুঝা গেল বিষয়টা? ভাইস ভার্সা। আমাদের এটা মাথায় রাখতে হবে, ছবি আঁকবার সময় এগুলো রাখবে। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোরশ্মি যায়, সে উত্তল হোক বা অবতল হোক। অবতলের ক্ষেত্রে কি কেস? অবতলে তো বুঝলাম, উত্তলের ক্ষেত্রে কি কেসটা হবে? এই ধরো উত্তল দর্পণ, তো প্রধান অক্ষ এটা আছে, যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোরশ্মি যায়, তাহলে সেক্ষেত্রে কেমন হবে? আমরা এখনই বললাম অপসারী হয়ে যাবে। তো অপসারী হলে কোন পয়েন্টে মিলিত হচ্ছে? ফোকাস দিয়ে মিলিত হবে। তাহলে নিয়মটা কি? যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে ফোকাসে মিলিত হবে, অথবা মিলিত হচ্ছে বলে মনে হবে। ঠিক আছে কেসটা? তাহলে এটা হচ্ছে কি একটা নিয়ম, সমান্তরালে যদি যাই তাহলে ফোকাসে হবে, আর যদি ফোকাস দিয়ে যাই নিয়ম একই উল্টে হবে। যদি ফোকাস দিয়ে যাই তাহলে কি হবে? সমান্তরালে চলে আসবে, একই নিয়ম। সেকেন্ড নিয়মটা কি? ধরো এ হচ্ছে অবতল দর্পণ,
আচ্ছা, এটা কেন হচ্ছে এটাও তো জানা দরকার, তাই না? এটা একমাত্র হচ্ছে একটা কারণে কেন এমন স্যার আসছে। দেখো, আগের দিন এফ ইকস টু আমরা r/2 পড়েছিলাম। এফ ইকস টু কি? r/2। অর্থাৎ এটা ছিল কি? বক্রতা কেন্দ্র। এটা কি ছিল? বক্রতা কেন্দ্র। এবার সিটা, তাহলে এখান থেকে যদি বক্রতা কেন্দ্র থেকে যদি কোনো আমরা ডটের লাইন দিই বা লাইন দিই, সেটা অ্যাকচুয়ালি এই গোলের রেডিয়াস হয়ে যাবে। আর আমরা জানি যে কোনো যদি একটা গোল সারফেস হয়, তার রেডিয়াস বা ব্যাসার্ধটা সর্বদা তলের সাথে কত অ্যাঙ্গেল করে? 90 ডিগ্রি। তাহলে আমি যে পয়েন্টে আলোর রশ্মি আসছে সেই পয়েন্ট বরাবর যদি কেন্দ্র থেকে একটা রশ্মি এঁকে দিই, কেন্দ্র থেকে যদি একটা রশ্মি এঁকে দিই, সেটাই ওই পয়েন্ট অভিলম্ব হবে। তো এখানেও তার ব্যতিক্রম নয়। এর কেন্দ্র যেহেতু সি থেকে এই পয়েন্ট পর্যন্ত যখন এনেছি, তাহলে সেটাই হবে কি? অভিলম্ব। সেটা হবে কি? অভিলম্ব। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলতে পারি, এরা এমন ছবি একমাত্র কারণেই করছে যাতে আপাতন কোণ আর প্রতিফলন কোণ এই দুটো কোণ কি হয়? সমান হয়, যেন আলাদা না হয়ে যায়। অবিলম্বের সাথে একই কোণ করছে, আপাতন কোণ প্রতিফলন কোণ যেন সমান হয়ে যায়। এবার এটার ক্ষেত্রে স্যার কি? এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রেও তো তাই একই। এটার ক্ষেত্রে কি আছে? এটা সি। তো এক্ষেত্রে এখানে কোনটা যায়, এখানকার কোনটাও কি হবে? সেমই হবে। ওখানে কোনটা যায়, এখানকার কোনটাও কি হবে? সেমই হবে। ওই জন্য ছবিগুলো এমন হচ্ছে। ঠিক আছে। তাহলে এবার স্যার এটার ক্ষেত্রে কি হবে? এই অবতল দর্পণের ক্ষেত্রে যদি কোনো আলোরশ্মি একদম মেরুতে গিয়ে পড়ে, তাহলে কি করবে? মেরুর পরে গেলে এখানকার কোনটা আর এখানকার কোনটা সমান হতে হবে। তাই যেমন কোণে ঢুকেছিল তেমন কোণে কি করবে? বেরিয়ে চলে আসবে। ছবিটা এমন দেখতে হবে। যদি মেরুতে পড়ে তাহলে যেমন কোণে পড়েছে তেমন কোণে কি করবে? বেরিয়ে আসবে। স্যার যদি এটা উত্তল হয়ে যায়, তাহলে উত্তলের ক্ষেত্রে কেসটা কি হবে একটু বুঝুন। সেক্ষেত্রে কেসটা কি? মেরুতে পড়েছে, বেরিয়ে চলে আসছে। তো সেক্ষেত্রে কোনটা কি হবে? এই কোণটা আর এই কোণটা কি হবে? সেম হবে। বুঝলে বিষয়টা? তা মাথায় ঢুকলো গল্পটা। তাহলে সেক্ষেত্রে আলোর রশ্মি কি? যে কোণে ঢুকেছিল সেই কোণে কি হবে? বেরিয়ে চলে আসবে। এটা অবতল, এটা উত্তল। অবতল, উত্তল। স্যার আর একটা কিছু, হ্যাঁ আর একটা নিয়ম আছে, এবং সেই নিয়মটা একটু বুঝিয়ে দিই। কেসটা কি? আমরা কি বললাম? আচ্ছা, এটা তো মাথায় আছে সবার ক্ষেত্রে। আমরা যখন ছবি আঁকি, ছবি আঁকার ক্ষেত্রে দেখো একটা ছবি আছে এখানে। এই যে এখানটা যে জায়গাটা রয়েছে, একটা তল আছে, তলে আলোর রশ্মি এসেছে আই কোণে, প্রতিফলিত হয়েছে আর কোণে, আই আর একটা সমান। এটা প্রতিফলনের সূত্র ছিল। এই যে জায়গাটা, ছবিটা দেখো, এই ছবিটা এখানে এসেছে। কিন্তু যদি বলি কোন একটা আলোক রশ্মি যদি এই পথ বরাবর আসতো, একদম অবিলম্বের উপর দিয়ে, তাহলে যে পথে আসতো সেই পথে কি হতো? ফিরে চলে যেত, তাই না? কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তো 0 হচ্ছে, কারণ অবিলম্বের উপর দিয়ে পড়ছে। তো অবিলম্বের সাথে কোণ কত? 0 ডিগ্রি। তাহলে আপাতন কোণ 0 ডিগ্রি, ওই পথে যদি ফিরে যায় তাহলে প্রতিফলন কোণও 0 ডিগ্রি হবে। নিয়ম তো তাই। তার মানে অবিলম্বের উপরে কোনো রশ্মি যদি পড়ে, তাহলে পুরো কোণটায় কত হবে? 0। অর্থাৎ যে পথে এসেছিল সেই পথে কি করবে? ফিরে চলে যাবে। এটাই একটা আমাদের ছবি আঁকার নিয়ম তৈরি হয়ে গেছে। কি নিয়মটা একটু বোঝো। সেখানে কি বলছে? যদি কোনো অবতল দর্পণ থাকে, যদি কোনো অবতল দর্পণ, এখানে ছবিটা আঁকছি, অবতল দর্পণ থাকে, তাহলে যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে কোনো একটা আলোক রশ্মি যায়, কোন একটা বক্রতা কেন্দ্র দেওয়া আছে সি, এটা সি পয়েন্ট, বক্রতা কেন্দ্র মানে এইটা সি পয়েন্ট, যদি ওখান দিয়ে সি দিয়ে কোনো আলোক রশ্মি পাস করে, তাহলে মনে রাখবে যে পথে গিয়েছে সেই পথে ফিরে আসবে। নিয়ম তো বললাম কেন। বক্রতা কেন্দ্র মানে কি? অভিলম্ব। এখানে আমরা আঁকলাম। তো অভিলম্বের উপর দিয়ে গেলে যে পথে গিয়েছে সেই পথে ফিরে যাবে। স্যার যদি এটা উত্তল হতো তাহলে কি কেস হতো? বোঝো, উত্তল হলে কি কেস হতো? এটা উত্তল কেস হতো। তাহলে কি? এটা প্রধান অক্ষ, তাহলে একদম এই বরাবর এলো, কি সি বরাবর এলো, এটা হচ্ছে সি বরাবর এলো। তাহলে সি বরাবর এসেছিল বলে যে পথে এসেছিল সেই পথে ফিরে গেছে। মাঝখানে ডটের লাইন ও পাশটাই। কনসেপ্টটা ক্লিয়ার? এই যে তিনটে রুল বললাম, এই তিনটে রুল দিয়ে সব কটা ছবি আঁকা আছে, সব কটা। এটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? ইজি, অনেকটা ইজি, তাই না? এটা বুঝি আমরা আস্তে আস্তে কনসেপ্টটা। তাহলে এই ছবিগুলোর যে নিয়মাবলী, এটা চিত্র অঙ্কনের নিয়মাবলী বলে হেডিং করবে, পয়েন্টে প্রত্যেকটা জায়গায় লিখে রাখবে জিনিসগুলো। ক্লিয়ার কনসেপ্টটা? ওকে, তো একটু দেখে নিই কেসটা কি আছে।
পরে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমরা এবার আস্তে আস্তে বুঝবো বা বোঝার চেষ্টা করব। সবার আগে আমরা আস্তে আস্তে বুঝবো কতগুলো রিজিয়ন আছে। এইটা হচ্ছে অবতল দর্পণ। এই অবতল দর্পণে কি কি রিজিয়ন আছে ভালো করে বোঝো। অবতল দর্পণের সামনে এখানে একটা মেরু আছে, তার সামনে পরে কি আছে, ফোকাস আছে, ফোকাসের পর কি আছে, বক্রতা কেন্দ্র রয়েছে। আমাদের রিজিয়ন কি হয়, মেরু আর ফোকাসের মধ্যে রাখতে পারি বস্তুকে, এই পয়েন্টে যে কোনো মিডলে একটা যে কোনো জায়গায় রাখতে পারি, ফোকাসের উপরে রাখতে পারি, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে যে কোনো জায়গায় রাখতে পারি, বক্রতা কেন্দ্রের উপরে রাখতে পারি বস্তুকে, বক্রতা কেন্দ্রের পরে রাখতে পারি বস্তুকে, আরো পরে মানে অনেকটা দূরে ইনফিনিটিতে বস্তুকে রাখতে পারি। এতগুলো রিজিয়ন আমার কাছে আছে এবং সব জায়গায় বস্তুকে বসে বসে আমার ছবি কেমন হবে, চিত্র কেমন হবে প্রতিবিম্বের, সেটা আমাকে জানতে হবে। কারণ বুঝে নিই কেসটা কি আস্তে আস্তে। প্রথমে বস্তু রয়েছে কোথায়, ইনফিনিটিতে। কোথায় রয়েছে, ইনফিনিটি। তার মানে এটা শীর্ষ, এটা মাথা। তাহলে এখান থেকে যদি আলোর রশ্মি যায়, কেমন যাচ্ছে, একটা রশ্মি সমান্তরাল যাচ্ছে, এটা ডটের লাইন মানে কি ইনফিনিটি থেকে আলোর রশ্মি আসছে। তাই যদি সমান্তরালে যাই, আমরা এক্ষুনি পড়লাম যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোর রশ্মি যায় তাহলে প্রতিফলনের পর কোথা দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে। উপরেরটার জন্য নিচেরটাও তাই করেছে, সমান্তরালে গিয়েছে কোথা দিয়ে পাস করেছে, ফোকাস দিয়ে পাস করেছে। তাহলে মিলিত হচ্ছে কোন পয়েন্টে, ফোকাসে। মিলিত তো হচ্ছে, তার মানে সদ্বিম্ব তৈরি করছে। তাহলে বস্তুটা কি তৈরি করছে, সদ্বিম্ব। এখানে ছবি আঁকতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বস্তু যত দূরে থাকবে প্রতিবিম্ব তার তত ছোট হবে অবতলের ক্ষেত্রে, আর যত বস্তু অবতল দর্পণের দিকে এগোবে তার প্রতিবিম্ব তত সাইজে বড় হবে। বোঝো কি কি কেস। তাহলে এখানে কি ছিল, ইনফিনিটিতে ছিল, মিলিত হলো ফোকাস, অর্থাৎ একটা বিন্দুর মতো কাজ করছে। প্রতিবিম্বটা কেমন হচ্ছে, একটা বিন্দুর সাইজে। তো এই ছবিটা আঁকবে এবং এইটাকে ব্যাখ্যা করবে যে প্রতিবিম্বের সাইজ কি, একদম বিন্দু, এবং এখানে কেমন প্রতিবিম্ব তৈরি হয়েছে, সৎ না অসৎ, অবশ্যই সৎ তৈরি হয়েছে। বোঝা যাচ্ছে প্রতিবিম্বটা ছোট্ট বিন্দু আকারে তৈরি হয়েছে, সদ্বিম্ব তৈরি হয়েছে। এটা এমন একটা ছবি। পরের ছবিটার দিকে তাকাও, এখানে কেসটা কি আছে বোঝো। ধরো বস্তু রয়েছে কোথায়, বস্তু রয়েছে বক্রতা কেন্দ্রের ঠিক বাইরে। হ্যাঁ, বস্তু কোথায় রয়েছে, বক্রতা কেন্দ্রের ঠিক বাইরে। তাহলে এখানে যখন বস্তু রয়েছে, এর থেকে একটা রশ্মি সোজা সমান্তরালে গিয়েছে, সমান্তরালে যাওয়ার পর কোথা দিয়ে নির্গত হয়েছে, ফোকাস দিয়ে। নিয়ম আমাদের তাই ছিল। আর এটা কি বক্রতা কেন্দ্র দিয়ে পাস করেছে। আমরা এটা জানি যে বক্রতা কেন্দ্র দিয়ে যদি পাস করে তাহলে যে পথে গিয়েছে সেই পথে ফিরে আসবে। এখনই নিয়ম শিখলাম, তাই বাস্তবে হয়েছে। তাই দুটো আলোর রশ্মি মিট করলো কোথায়, এই পয়েন্টে। তাহলে বস্তু ছিল সাইজে এত বড়, তাহলে প্রতিবিম্বটা হলো কয়টুকুনি, ছোট। যে পয়েন্টে মিট করেছে সেই পয়েন্টে আমাদের আরো টানতে হবে, এটা প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বের সাইজ ছোট্ট, বস্তুর সাইজ বড়। তাহলে ভালো করে দেখো, আগেরটা অসীমে ছিল, বিন্দু হয়েছে, যত এগিয়ে আসছে আস্তে আস্তে প্রতিবিম্বের সাইজ বাড়বে, তাই না। তাহলে এবার বুঝি আস্তে আস্তে কেসটা কি। তাহলে এখানে যদি প্রতিবিম্ব বলি তাহলে বস্তুর অবস্থান কোথায় একটু বুঝে নিই। বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রের ঠিক বাইরে, বক্রতা কেন্দ্রের ঠিক বাইরে। তাহলে বস্তুর অবস্থান যদি বক্রতা কেন্দ্রের বাইরে হয় তাহলে প্রতিবিম্বের অবস্থানটা কোথায়, তোমরা ইজিলি বলতে পারবে। প্রতিবিম্বের অবস্থান কোন জায়গাটা আছে, লক্ষ্য করো, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। তার আমরা কি বলবো, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের, বক্রতা কেন্দ্রের ঠিক মাঝে। ক্লিয়ার কিনা বলো, ঠিক মাঝে, ক্লিয়ার। এবং প্রতিবিম্ব কেমন দেখতে হয়েছে, প্রতিবিম্ব, প্রতিবিম্ব কেমন দেখতে হয়েছে, ছোট্ট, তাই না। তো হয়েছে কত, খর্বাকায়। কি হবে, খর্বাকায়, মানে ছোট। আবার কেমন তৈরি হয়েছে, মিলিত হয়েছে আলোর রশ্মি, অর্থাৎ কি, সদ্বিম্ব। কেমন দেখতে হয়েছে, সদ্বিম্ব। তাই খর্বাকায়, সদ্বিম্ব। ইভেন মাথাটাকে উল্টে গিয়েছে, আগে মাথা ছিল উপরে বস্তুটা, তার প্রতিবিম্বের মাথা কোন দিকে, নিচের দিকে। তাহলে এখানে তৈরি হবে কি, ইনভার্টেড। ইনভার্টকে বাংলা কি বলা হয়, অবশিষ্য, মাথা নিচে, তাই না।
ওকে, তাহলে এই তিনটে হলো প্রতিবিম্বের বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখলাম কি বক্রতা অনেক দূরে ছিল, অসীমে ছিল, ছোট্ট তৈরি হয়েছিল ফোকাসে, একটু এগিয়ে এলো প্রতিবিম্ব একটু সাইজে বড় হলো। ঠিক, এই ছবিগুলো প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা আসবে। পয়েন্ট কোথায় রাখলে কোথায় হবে আস্তে আস্তে, তার মানে যত এগোবে এরকম কেসটা হবে। কেমন? বস্তু যত সামনে এগোতে থাকবে প্রতিবিম্ব তত আস্তে আস্তে পিছনে যেতে থাকবে। ক্লিয়ার? আস্তে আস্তে এবার কেসগুলো বোঝো, পরেরটা বোঝো। এটা একটু বড় হয়েছে, পরেরটা দেখো পুরোপুরি ইকুয়াল সাইজ চলে এসেছে। কেমন? দেখো বস্তু রয়েছে কোথায়? ঠিক এবার বক্রতা কেন্দ্রে রয়েছে বস্তু। কোথায় রয়েছে? বক্রতা কেন্দ্রে। তাহলে এখান থেকে আলো রশ্মি কি গিয়েছে? সমান্তরালে গিয়েছে। সমান্তরালে যাওয়ার পর কোথা দিয়ে গিয়েছে? ফোকাস দিয়ে পাস করেছে। আর একটা কি গিয়েছে? যেহেতু বক্রতা কেন্দ্রের উপরে রয়েছে তাই বক্রতা কেন্দ্রে দিয়ে তাহলে রশ্মি পাস করতে পারছে না, তো কোথা দিয়ে যাবে? এবার ফোকাস দিয়ে যাবে। নিয়ম কি বলেছিলাম? যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে ফোকাস দিয়ে পাস করবে, আর যদি ফোকাস দিয়ে যায় তাহলে সমান্তরালে পাস করবে। নিয়ম তাই কি? সমান্তরালে গিয়েছিল, ফোকাস দিয়ে পাস করেছে, ফোকাস দিয়ে গেল, সমান্তরালে পাস করলো। মিলিত হলো কোথায়? এই যে দেখো এই পার্টিকুলার পয়েন্টে গিয়ে কি হলো? দুটো রশ্মি মিলিত হয়েছে। তো বস্তুর অবস্থান কোথায় ছিল? বক্রতা কেন্দ্রে। প্রতিবিম্বের অবস্থান কোথায় হলো? বক্রতা কেন্দ্রে। তাহলে ইকুয়াল জায়গায় যদি তৈরি হয় তাহলে ইকুয়াল সাইজের তৈরি হয়ে গিয়েছে। তাহলে আমি বলবো কি যে বস্তু কোথায়? বক্রতা কেন্দ্রে। তো বস্তুর অবস্থান কোথায়? বক্রতা কেন্দ্রে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রতিবিম্বের অবস্থান কোন জায়গাটা আছে? একই, বক্রতা কেন্দ্রে। কোথায় রয়েছে? বক্রতা কেন্দ্রে। কেমন? উল্টো হয়েছে, ওর মাথা বস্তুর কি ছিল? উপরে ছিল, প্রতিবিম্বের মাথা কোথায়? নিচের দিকে। লিখে বলবো কি? অবশিষ্য। যে কটা সদ্বিম্ব তৈরি হবে সবার মাথা নিচে হবে, এটাই মাথায় রাখবে। সদ্বিম্ব মানেই তার মাথা নিচেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, কার ক্ষেত্রে? দর্পণের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? দর্পণের ক্ষেত্রে। ওকে স্যার, লেন্সের ক্ষেত্রে কি হবে? লেন্স যখন পড়বো তখন জানতে পারবো কেসগুলো, ঠিক আছে? ধৈর্য ধরো। আচ্ছা, বক্রতা কেন্দ্রে আর এটা কি আছে? অবশিষ্য হয়েছে। তারপর আরেকটা কি আছে? প্রতিবিম্বটা সদ, তাহলে মিলিত হয়েছে, তাই না? তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? এইরকম। অবস্থান বুঝেছি, বৈশিষ্ট্য বুঝেছি, প্রতিবিম্বের কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো? অবস্থানটা কোথায়? বক্রতা কেন্দ্রে। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এইগুলো ছিল আমাদের নিয়ম। তাহলে ইকুয়াল সাইজ হলো, একটু এগিয়ে এলো বস্তু, প্রতিবিম্ব একটু পিছিয়ে গেল, দুটো কি হলো? ইকুয়াল সাইজে তৈরি করলো। এর ঠিক পরেরটা ছবিটা দেখো, পরের ছবিটা দেখো। বস্তু কোথায়? আরো এগিয়ে গেছে, তাই না? ছিল বক্রতা কেন্দ্রে বস্তু, এবার বক্রতা কেন্দ্র আর ফোকাসের ঠিক মিডিলে বস্তু আছে। এগিয়ে এলো না বস্তু? এখন ইকুয়াল ছিল, বস্তু এগিয়ে এলো, প্রতিবিম্ব কি হলো? পিছিয়ে যাবে, ঠিক আছে? তাই সেক্ষেত্রে কি আছে? বস্তু কি রয়েছে? বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে কোনো একটা জায়গায়। তো আলো রশ্মি কি হচ্ছে? সমান্তরাল এসেছে। সমান্তরাল যদি আসে তাহলে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে, নিয়ম ম্যাচ করেছে। আর আরেকটা কি হয়েছে? একদম পুরো বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়েছে, তাহলে যে পথে গিয়েছে সেই পথে কি হয়েছে? ফিরে এসেছে, তাই না? নিয়মটা তো তাই। সেক্ষেত্রে কি আছে? দেখো রশ্মি যে পথে গিয়েছিল বক্রতা কেন্দ্রতে, এটা বক্রতা কেন্দ্রগামী, তাহলে যে পথে গিয়েছিল সেই পথে ফিরে গিয়েছে। তাহলে মিলিত হলো কোথায়? বক্রতা কেন্দ্রের ঠিক বাইরে। একটা ছোট্ট জিনিস দেখো, ভালো করে বোঝো। বস্তু ছিল যখন বক্রতা কেন্দ্রের বাইরে, বস্তু ছিল যখন বক্রতা কেন্দ্রের বাইরে, প্রতিবিম্ব তৈরি হয়েছিল ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। কোথায় স্যার? ছবিগুলো দেখো, তাহলে ক্লিয়ার হবে কনসেপ্টটা। দেখো, বস্তু যখন ছিল বক্রতা কেন্দ্রের বাইরে, প্রতিবিম্ব তৈরি হয়েছিল কি? বক্রতা কেন্দ্র আর ফোকাসের ঠিক মাঝে। কিন্তু এখন দেখো ছবিটা ঠিক উল্টো। বস্তু রয়েছে বক্রতা কেন্দ্র আর ফোকাসের ঠিক মাঝে, প্রতিবিম্ব তৈরি হয়েছে বক্রতা কেন্দ্রের ঠিক বাইরে। প্রত্যেকটা ছবি একটা অপরটার বিপরীত, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ছবি একটা অপরটার বিপরীত। শিওর? এবার আস্তে আস্তে আসি, দেখো কনসেপ্টটা ক্লিয়ার করবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে বস্তুর অবস্থান কোথায়? এখানে বস্তুর অবস্থান লিখবে
বক্রতা কেন্দ্র আর ফোকাসের ঠিক মিডিলে। লিখে নাও, নো প্রবলেম। বস্তুর অবস্থান কি আছে? ঠিক বক্রতা কেন্দ্রের বাইরে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রতিবিম্বের অবস্থান কোথায় আছে দেখো তোমরা, একদম সুন্দর দেখা যাচ্ছে। বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে এবং ফোকাসের মধ্যে। বক্রতা কেন্দ্রে এবং ফোকাসের মধ্যে। আর প্রতিবিম্বের অবস্থান কি হবে? বক্রতা কেন্দ্রের বাইরে। ঠিক আছে। আচ্ছা, কেমন দেখতে হয়েছে? বাইরে তো হলো সদ্বিম্ব, অবশ্যই মিলিত হয়েছে, আর সদ্বিম্ব মানেই অবশিষ্য। ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রতিবিম্বের অবস্থান না বৈশিষ্ট্য। অবশ্যই লিখে নেবে, লিখতে হবে প্রত্যেকটা ছবিতে, না লিখলে নাম্বার কাটা হবে। অ্যারো তো খুব ইম্পর্টেন্ট, অ্যারো গুলো ঠিকঠাক দেবে তাহলে হবে। ঠিক আছে, পরটা দেখো, একটা জিনিস বলে দিই, আর বুঝে জিনিসটা। এবার বস্তু আরো এগিয়েছে, কোথায় এগিয়েছে? একদম ফোকাসের উপর তৈরি হয়েছে। তাহলে বস্তু যদি ফোকাসের উপরে থাকে, তাহলে যেটা সমান্তরাল সেটা কোথায় যাবে? ফোকাস দিয়ে যাবে। আর একটা কি যাবে? সি দিয়ে পাস করেছে, সি দিয়ে পাস করলে যে পথে যাবে সেই পথে ফিরে যাবে, নিয়ম তো তাই। তাহলে দুটো আলোরশ্মি কি হয়েছে? সমান্তরাল হয়েছে। আর সমান্তরাল রশ্মি মিলিত হয় কোথায়? অসীমে। সমান্তরাল রশ্মি মিলিত হয় কোথায়? অসীমে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? অসীমে। খুব ভালো করে দেখো একটা জিনিস, বস্তুর অবস্থান যখন অসীমে ছিল, প্রতিবিম্ব তৈরি হয়েছিল ফোকাসে। আর বস্তুর অবস্থান যখন কিনা ফোকাসে হলো, প্রতিবিম্বের অবস্থান হলো অসীমে। ঠিক একটা অপরটার ঠিক উল্টো উল্টো না জিনিসগুলো? তো মনে রাখা তো খুব কঠিন না, জাস্ট ছবি প্র্যাকটিস করাটাই বেটার এখানে। তো এই যে ব্যাপারটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ছবি এমনিই পারবে তোমরা, তাই না? তাহলে খুব ভালো করে কনসেপ্ট রাখবে, একটা অপরটার এখানে কি আছে, ছবি প্রত্যেকটা উল্টো উল্টো রয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে এবার বোঝো পরের যে ছবিটা আছে। এবার কি আছে? ফোকাস, ইম্পর্টেন্ট ছবি, একমাত্র অবতল দর্পণে অসৎ বিম্ব তৈরির ছবি। এটা ইম্পর্টেন্ট ছবি, কোথায় রাখলে কোথায় তৈরি হবে? যদি বস্তুকে ফোকাস আর পোল অর্থাৎ মেরুর মাঝখানে রাখি কোনো একটা জায়গায়, তাহলে একটা আলোরশ্মি কি বললাম কিছুক্ষণ আগে, নিয়ম পড়েছিলাম, যদি পোল বা মেরুতে যেভাবে যে কোণে পড়বে সেই কোণে ফিরে চলে যাবে। অবতল দর্পণে পড়েছিলাম আমরা নিয়মের সময়। তাহলে একটা এটা ফোকাসে পড়েছে, মানে পোলে পড়েছে, তাহলে একই অ্যাঙ্গেল করে বেরিয়ে গিয়েছে। আরটা কি? আরটা বক্রতা কেন্দ্র দিয়ে পাস করেছে, তাহলে যে পথে গিয়েছে সেই পথে আবার ফিরে চলে গেছে। দুটো মিলিত হয়েছে কোথায়? দেখো আলোরশ্মি। এবার যদি কেউ চোখ রাখে আমাদের এখানে, তো চোখ রাখে আলোরশ্মি, তাহলে কোথায় মনে হবে? এইখান থেকে কোনো একটা জায়গা থেকে আসছে। আলোরশ্মি কোথায়? কোনো একটা জায়গা থেকে আসছে। কেমন? ছবির দিকে লক্ষ্য করে দেখো, আলোক রশ্মি ক্রমাগত মনে হচ্ছে না দূরে সরে যাচ্ছে। তাহলে কেউ যদি দেখে, তার চোখে যদি আলোরশ্মি ঢোকে, মনে হবে সরু কোনো একটা জায়গা থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে সূর্যের মতো। তাহলে কি, যে জায়গায় গিয়ে মিলিত করছে সেটা হচ্ছে তার প্রতিবিম্ব। প্রতিবিম্বটা কেমন? অসৎ বিম্ব। কেন? মিলিত তো বাস্তবে হচ্ছে না, আমরা ডটের লাইন দিয়ে ডট 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 করে মিলিয়ে দিয়েছি এখানে। তাহলে এই যে প্রতিবিম্ব যেটা তৈরি হচ্ছে সেটা কি প্রতিবিম্ব? অসৎ বিম্ব। ঠিক আছে, প্রতিবিম্ব কেমন? অসৎ বিম্ব। আর মাথা, অসৎ বিম্বের মাথা উপরে থাকে। সৎবিম্বে যেমন উল্টে যায় অর্থাৎ অবশিষ্য হয়, অসৎ বিম্বের ক্ষেত্রে মাথা উপরে থাকে অর্থাৎ সমশীর্ষ হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে বস্তুর অবস্থান কোথায়? ফোকাস আর মেরুর মাঝখানে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? একদম দর্পণের পিছনের দিকে। প্রতিবিম্বের প্রকৃতি কেমন স্যার? অবশ্যই অসৎ বিম্ব, সমশীর্ষ, আর বস্তুর তুলনায় আকারে বড়। একমাত্র আমি বলেছিলাম যত এগিয়ে আসবে প্রতিবিম্ব তত বড় হবে। তো ফাইনালি এটাও বড় হলো, কিন্তু কেমন? বস্তুর অবস্থান অনেকটা বড়। তাহলে আমরা বুঝতে পারলাম অবতল দর্পণের ক্ষেত্রে কেসটা কি হয়, যত সামনের দিকে এগোবো তত প্রতিবিম্বের সাইজ বড় হবে। একমাত্র অবস্থান যেখানে দর্পণে শুধুমাত্র অসৎ প্রতিবিম্ব পাওয়া যাবে সেটা কোনটা? এইখানে। যদি বস্তুর অবস্থান মেরু
আর ফোকাসের মধ্যে হয় প্রতিবিম্ব হবে অসৎবিম্ব। ছবি প্র্যাকটিস ইম্পর্টেন্ট। ক্লিয়ার কনসেপ্টটা? ওকে, এবার উত্তল দর্পণে একটা আমরা ছবি আঁকার চেষ্টা করবো, ঠিক আছে? উত্তল দর্পণে একটা ছবি আঁকার আমরা চেষ্টা করে নিচ্ছি, কিন্তু উত্তল দর্পণে ছবি দেয়া নেই কোন জায়গায়, এখানে তো একটা ছবি আঁকবো আমরা। কনসেপ্টটা বোঝো। উত্তল দর্পণে চিহ্নিত চিত্র। উত্তল দর্পণে চিহ্নিত চিত্র কার? প্রতিবিম্ব গঠনে, প্রতিবিম্ব গঠনে। ওকে, কনসেপ্টটা বোঝো, ভালো করে বোঝো। ধরো তুমি একটা উত্তল দর্পণ নিয়েছো, কি করে বুঝবে? ভেতরটা প্রলেপ দিয়ে দেবে, তবে তুমি বুঝতে পারছো। এবার মাঝখান দিয়ে কি আছে? একটা প্রধান অক্ষ এঁকে নিয়েছো। প্রধান অক্ষের সামনে কি আছে? একটা আলোক রশ্মি, একটা বস্তু রাখা আছে। যদি বস্তু থেকে আলো রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে ওটা কি হবে? আবার প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে। তাহলে কোন পয়েন্টে মিট করবে আমরা তো পড়েছি, ফোকাসে মিট করবে, আমরা নিয়মও পড়েছি। আর একটা কি স্যার? আর একটা যাবে কি, যদি বক্রতা কেন্দ্র দিয়ে আসে, যে পথে যাবে সেই পথে ফিরে আসবে, তাই না? যে পথে যাবে সেই পথে ফিরে আসবে। তাহলে একটু ছবিটাকে ক্লিয়ারলি আঁকি, কিরকম? তাহলে এবার আমরা একদম, আর এখান থেকে যেগুলো রয়েছে সেগুলো আমরা বাস্তবে মিলিত যেহেতু হচ্ছে না, ডটের লাইন করে দিই। দেখো, তাহলে আলো রশ্মি যে পথে গিয়েছিল সেই পথে ফিরে এসেছে, তাই না? কারণ বক্রতা কেন্দ্র বরাবর গিয়েছিল, যে পথে গিয়েছে সেই পথে কি হয়েছে? ফিরে গিয়েছে। তাহলে আমরা ডটের লাইন দিয়ে মিলিয়ে দিলাম। তাহলে ডটের লাইন দিয়ে মিলালে যে প্রতিবিম্ব তৈরি হয় তাকে আমরা অসৎবিম্ব বলি। তাহলে এখানে অসৎবিম্বটা কোথায়? এখানে মিলিত হয়েছে, তাই জন্য এইখানে অসৎবিম্ব তৈরি হবে। তাহলে লক্ষ্য করে দেখো, বস্তুর অবস্থা বা বস্তুর সাইজ যা, তার জন্য প্রতিবিম্বের সাইজ অতীব ক্ষুদ্র, এবং আমরা বলেছিলাম অসৎবিম্ব তৈরি হয়েছে, আর অসৎবিম্ব মানে মাথার উপরে, ঠিক আছে? তাহলে এখানে কেসটা কি? তাহলে বস্তুর অবস্থান উত্তল দর্পণের সামনে যে কোনো জায়গার জন্যই হোক না কেন, তাহলে প্রতিবিম্বের সাইজ সর্বদা কেমন হবে? ছোট হবে, ক্ষুদ্র হবে। কেমন হবে? ছোট হবে, ক্ষুদ্র হবে। এটা হচ্ছে অবতল দর্পণের প্রকার। তার মানে আমরা প্রতিবিম্ব, একটা বস্তু বিশাল বড় হতেই পারে, তাকে আমরা যখন দেখবো আয়নাতে, তাকে সবসময় কি দেখবো? সাইজে ছোট দেখবো। এই জন্য একটা বিশেষ কথাও খুব ইম্পর্টেন্ট, জানো তো? কি কথা বলে? কোন দর্পণের দৃষ্টি ক্ষেত্র বেশি? কোন দর্পণের দৃষ্টি ক্ষেত্র বেশি? কোশ্চেন কখনো আসে, কোন দর্পণের দৃষ্টি ক্ষেত্র বেশি? উত্তর কি হবে? উত্তর হবে উত্তল দর্পণে। কেন স্যার উত্তল দর্পণে? তার কারণ আমরা দেখতে পেলাম উত্তল দর্পণে বিশাল বড় বস্তুর প্রতিবিম্ব ছোট্ট জায়গার মধ্যে রেখে দেয়, তৈরি করে দেয়। তাহলে দৃষ্টিক্ষেত্র অনেক বেশি, আমরা ছোট্ট জায়গার মধ্যে অনেক বড় জিনিস দেখতে পাবো। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে কি? ছোট বস্তুকে বড় করে দেখিয়ে দেয়। তাহলে আমরা অনেক জায়গায়, অনেকটা জায়গা নিলেও আমরা খুব ছোট্ট জায়গাটাই একটু বড় করে দেখতে পাবো। তাই দৃষ্টিক্ষেত্র বেশি মানে অনেকটা অঞ্চল একসাথে দেখতে পাবো ছোট জায়গার মধ্যে। সেটা কোথায়? উত্তল দর্পণে। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তাই জন্য একটু মাথায় রাখবে যে কোন দর্পণের ক্ষেত্রে দৃষ্টিক্ষেত্র বেশি, যদি কখনো আসে কোশ্চেন, উত্তর অবশ্যই হবে উত্তল দর্পণে। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে পরেরটাই যাই, আমাদের পরের লেসনে। এবার আমরা কি করব? আস্তে আস্তে কতগুলো দর্পণের যেগুলো পড়লাম তার ব্যবহারগুলো পড়ে নেবো, ঠিক আছে? আচ্ছা, সবার আগে একটা জিনিস আছে, একটু বুঝে নিই। আমরা যেগুলো পড়লাম এতক্ষণ ধরে সেটা একটু ডিসকাস করা আছে, মাথায় রাখতে হবে। পরীক্ষায় কোশ্চেন আসে, প্রত্যেকটা ছবি আঁকা আসে, ছবি আঁকা ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা আসে, ঠিক আছে? তো বোঝো,
কি কেস আছে? দর্পণের অবস্থান, দর্পণ আছে সামনে, দর্পণের জন্য বস্তুর অবস্থানটা কোথায়, তার জন্য প্রতিবিম্বের অবস্থান কোথায়, প্রতিবিম্ব কি কি তৈরি হয়েছে, আমরা যেগুলো পড়লাম তাই সেগুলো দেখেছি। এখানে ছকে লেখা আছে। বস্তু যদি অসীমে থাকে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব হবে ফোকাসে। প্রতিবিম্বের প্রকৃতি কি? সদ, অবশিষ্য। সদ হলে অবশিষ্য, সাইজে অতীব ছোট, অনেক দূরে আছে, প্রতিবিম্ব অনেক ছোট হবে। বস্তুর অবস্থান অবতল দর্পণের ক্ষেত্রে কি? অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝখানে। প্রতিবিম্বের অবস্থান কি হবে? প্রকাশ ও বক্রতা কেন্দ্রের মাঝে। সদ, অবশিষ্য, ছোট। তো আমরা সবগুলোই পড়ে নিয়েছি একবার করে, সবগুলো ছবিতে দেখে নিলাম একবার করে, শুধু এইগুলোকে একটু মাথার মধ্যে রাখলেই হবে, কোনো প্রবলেম নেই। লাস্ট উত্তল দর্পণটাও আমরা দেখে নিলাম। উত্তল দর্পণের ক্ষেত্রে অসীম আর মেরুর মধ্যে যদি বস্তু থাকে তাহলে সেটা ফোকাস আর মেরুর মধ্যেই হবে বস্তু, ওই প্রতিবিম্বের অবস্থান কিন্তু কেমন হবে? সাইজে অসদ, সমশিষ্য, ছোট। ঠিক আছে? এই যে অসীম আর মেরুর মধ্যে মানে কি, যে ছবিটা আঁকলাম, এই যে দর্পণে এঁকে এই এক্ষুনি ছবিটা এঁকেছিলাম এরকম, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি নর্মালি, এই যদি থাকে তাহলে এমন একটা যদি বস্তু, এটা তো পোল, তো পোল আর এর মধ্যে যে কোনো জায়গায় বস্তু থাকলে তার প্রতিবিম্ব কি হবে? এরকম জায়গায়। কেন? এখানে ফোকাস থাকছে, এখানে পোল, তাহলে কি বললে এখানে অসীম আর মেরুর মধ্যে, অসীম আর মেরুর মধ্যে যে কোনো জায়গায় যদি থাকে তাহলে এটা কি হবে? ফোকাস আর মেরুর মধ্যে যে কোনো জায়গায় প্রতিবিম্বটা তৈরি হবে। ওকে, তাহলে প্রতিবিম্বটা কেমন হবে? অসৎ, সমশিষ্য, ছোট। তাই হয়েছে, এখনই আমরা বললাম সেটা নর্মালি। ওকে, আমরা পরের পার্টে চলে যাই। এরপরে কি কেস আছে বুঝি। এরপরে যে জায়গাটা আছে, আচ্ছা কেসটা বোঝো ছোট্ট করে। এবার প্রত্যেকটা দর্পণ এবং তাদের ব্যবহারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? প্রত্যেকটা দর্পণ এবং তাদের ব্যবহার। যেমন অবতল, এটা অবতল হবে। ওকে, অবতল, দুটো তল হবে না, একটা তলই হবে, অবতল দর্পণ। তো অবতল দর্পণের ব্যবহার কোথায়? দেখো, সবার আগে অবতল দর্পণ কোন ব্যবহারটাকে নিয়ে এখানে আলোচনা করেছে সেটা জানা দরকার। এক আমরা পড়েছি, অবতল দর্পণ ইন জেনারেলি কোনো বস্তুর প্রতিবিম্ব বড় করতে পারে। আমরা দেখেছি তার অবস্থান কোথায়, এবং সোজা করতে পারে। আমরা যা দেখছি তাই দেখবো সোজাসুজি ভাবে, কিন্তু সাইজে বড়। কোথায়? যদি বস্তুর অবস্থান কোথায় হয়? মেরু আর প্রকাশের মাঝখানে। ছবিতে আমরা দেখলাম, পড়লামও। তাহলে অবতল দর্পণে মেরু আর প্রকাশের মাঝখানে যদি বস্তু থাকে তার প্রতিবিম্বের সাইজ বড় হবে এবং আমরা সেগুলো দেখতে পাবো। তো সেটা এখানে বলেছে, সেই ব্যবহারটা এখানে ব্যবহার হয়েছে। কি? ফার্স্ট যে কনসেপ্টটা সেটা হচ্ছে দন্ত চিকিৎসকের দর্পণ। ডেন্টিস্টরা, তুমি চকলেট খেয়েছো অনেকদিন ধরে, তার জন্য তোমার দাঁতের ফাঁকে চকলেট আটকে রয়েছে, দাঁত আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এনামেল ক্ষয় হয়ে যাচ্ছে। তুমি ডাক্তারের কাছে গিয়ে বললে, ডাক্তারবাবু আমার মাড়িতে রক্ত বেরোচ্ছে, আমার দাঁত আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, কি করা যায় বলুন তো? ডাক্তার কি করবে? কই দেখি 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 দেখি, হাতে গ্লাভস পরবে, গ্লাভস পরে হাতটা ফট করে ঠোঁটটা টেনে ভেতরে এমন করে দেখবে। যে জিনিসটা দিয়ে দেখবে সেটা কি? একদম দাঁতের গোড়া তো দেখতে হবে, ক্ষুদ্র জায়গায় কতটা পরিমাণ ক্ষত হয়েছে, রক্ত বেরোচ্ছে, তাহলে একটু সাইজে বড় করে দেখার দরকার। তো সাইজে বড় করে দেখবার জন্য কোন দর্পণ আছে? অবতল দর্পণ আছে, তার জন্য দন্ত চিকিৎসা অবতল দর্পণ ব্যবহার করবে। ওকে, ঠিক তেমনই দাড়ি কামানোর দর্পণ। তো তোমার মুখ এত বড়, তুমি যদি কোনো দর্পণে তোমার যখন দাড়ি কাটবে তখন সামনে যে আয়নাটা দেখবে, সেই আয়নাতে মুখটা একটু দেখাচ্ছে, তো তুমি যে জায়গাটায় কামাচ্ছ সেই জায়গাটা ঠিকঠাক করে দেখতে পাবে না দাড়িতে, তাই না? তাই জন্য কি করতে হয়, তোমার মুখ যা আছে তাতে একটু বড় করে দিলে একটু সুবিধা হয়। কেন? আমি এইটুকুনি জায়গাকে এত বড় করে দেখবো, অর্থাৎ এখানে যখন চাচবো আমার স্পষ্ট বোঝা যাবে। তাহলে একটু সাইজে বড় করলে কামাতে সুবিধা হয়, না হলে নাক ছোট করে দিলে নাক কামাচ্ছে না গাল কামাচ্ছে দূর থেকে বোঝা যাবে না। ঠিক আছে? তাই জন্য দাড়ি কামানোর দর্পণ হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। কোন ব্যবহার করা হয়? অবতল দর্পণ। এবার অবতল দর্পণে উত্তল কেন নয়? একটা তো সাইজে বড় করতে হবে, আর একটা কি, তুমি আয়নায় তোমার মুখটা দেখছো, দাড়ি কামানোর সময় দেখা গেল তোমার মুখটা কি হয়েছে? উল্টে গিয়েছে প্রতিবিম্বে। তো তুমি দাড়ি কামাচ্ছো এইভাবে, তুমি দেখছো কি এইভাবে এইভাবে টানছো, উল্টো তো, তোমার মুখটা পুরো উল্টে, তো সেক্ষেত্রে কি ঠিকঠাক লাগবে? নিশ্চয়ই নয়। তাই জন্য কি করতে হবে? সোজা দেখতে হবে, বড় দেখতে হবে। তো সোজা আর বড় একমাত্র সদ্বিম্বর সাহায্যে দেখা যায় কার? অবতল দর্পণে। তাই জন্য দাড়ি কামানোর জন্য অবশ্যই অবতল দর্পণটা ব্যবহার করা উচিত। ঠিক কিনা বলো? ওকে, পরে কেসটা বোঝো। নর্মালি দেখো, মোটর গাড়ির ভিউ ফাইন্ডার, সরি মোটর গাড়ি হেডলাইট, এখানে দর্পণে অবতল দর্পণে আর একটা কেস এখানে জানতে হবে। একটা বৈশিষ্ট্য আমরা জানি, আমরা দেখেছি যদি অসীম থেকে আলো আসে তাহলে ওটা মিলিত হয় ফোকাসে, আর ফোকাস থেকে যদি আলো যায় তাহলে খুলে যাবে কোথায়? অসীমে। কেমন ভাবে? সমান্তরাল ভাবে।
একটা পার্টিকুলার অভিমুখে, ছড়িয়ে যায় না, একটা দিক বরাবর যায় অবতল দর্পণে, তাই না? যেমন এই ছবিটাই এখানে রয়েছে, দেখো লক্ষ্য করো, এখানে ছবিটা কিছুটা পরিমাণ আঁকা আছে। ধর এখানে একটা লাইট রেখেছি, লাইটটাকে কোথায় রেখেছি? গাড়ির হেডলাইটে ঠিক ফোকাসে রেখেছি। কেন? কারণ ফোকাস থেকে যখন আলো চারিদিকে যাবে, যেহেতু অবতল দর্পণ অ্যাকচুয়ালি অধিবৃত্ত দর্পণ, মানে আরো 5টা চাপা, অবতল দর্পণের ভাগ কিন্তু 5টা আরো চাপা। একই অবতল দর্পণই বলবে যদি অপশানে থাকে, আর যদি অপশানে অধিবৃত্ত দর্পণ থাকে তাহলে অধিবৃত্ত লাগাবে, আর যদি অবতল থাকে তাহলে অবতল লাগাবে, কেস একই। তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি এখানে যাই, আবর্তনের পর কি হবে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে বেরিয়ে যাবে, যেমন বেরিয়েছে এই বরাবর, তাই না? তাহলে আলো রশ্মি একটা নির্দিষ্ট অভিমুখে একসাথে বেরোবে, তাই না? কেমন ভাবে বেরোবে? একসাথে বেরোবে। তো আমি গাড়ি হেডলাইট জ্বালানোর সময় আমি মারলাম লাইট, তো সেখানে আমি দেখছি কি আলো চারদিকে ছড়িয়ে গেল, হেডলাইট থেকে চারিদিকে আলো ছড়িয়ে রয়েছে, এদিক ওদিক ওদিক ওদিক, সামনে রাস্তায়, সব জায়গায়। আমি তো চোখে দেখতে পাবো না যদি আলো এইভাবে উপরের দিকে আসে। তাই সেক্ষেত্রে কি করবে, আলো যাতে সোজাসুজি যেতে পারে অনেক দূর পর্যন্ত, ঠিক আছে, আমি গাড়ি চালাচ্ছি, আলো সোজাসুজি বেরিয়েছে, আমি দেখতে পাচ্ছি দূরেরটা, তাহলে সেক্ষেত্রে আমার দরকার গাড়ি হেডলাইটে আলোটা কেমন অনেক দূর পর্যন্ত যাতে সোজাসুজি যায়, চারিদিকে ছড়িয়ে না যায়, চারিদিকে ছড়িয়ে গেলে আমার চোখে ঝাপসা হয়ে যাবে, ঠিক আছে? তাই জন্য আলোর এই যে অভিসারী ধর্মকে কাজে লাগানোর জন্য মোটর গাড়ি হেডলাইটে কিন্তু আমরা অবতল দর্পণকে ব্যবহার করতে পারি। ক্লিয়ার কনসেপ্টটা? ওকে, ঠিক তেমনই পরের ছবিটা এখন দেখো, উত্তল দর্পণ। এবার উত্তল দর্পণে কোন কোন ছবি বা কোন কোন ধর্ম আমাদের বেশি কাজে লেগেছে? দুটো। এক হচ্ছে প্রতিবিম্ব, বিশাল বড় জিনিসের প্রতিবিম্ব ছোট্ট করে দেখতে কাজে লাগে, এক, এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে আছে যেটা কাজে লাগাবো। সেকেন্ড কি, ওর মধ্যে আলো এসে পড়লে আলো ছড়িয়ে যায় চারিদিকে, এই একটা ধর্মকে কাজে লাগাবো। কোথায় কোথায় কাজে লাগাবো সেটা বুঝতে হবে। দেখো বোঝো, প্রথম হচ্ছে গাড়ির রিয়ার ভিউ মিরর, পেছনে বড় 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 গাড়ি আসছে, লরি, বাস, আমার ছোট্ট গাড়ি, হ্যাচব্যাক গাড়ি, ছোট্ট, সেখানে বেশি কিছু দেখা যায় না, কিন্তু হ্যাঁ যদি আমি এখানে মানে উত্তল দর্পণ ব্যবহার করি তাহলে পেছনে বিরাট বড় বড় গাড়িকে আমি ছোট্ট জায়গার মধ্যে দেখতে পাবো, এক গাদা গাড়িকে একটা ছোট্ট জায়গার মধ্যে দেখতে পাবো। তাহলে আমি এই সাইজে ছোট প্রতিবিম্ব দেখতে চাইছি, কারণ আমার দর্পণের সাইজটা অনেকটা কম গাড়ির। তাহলে সেই জায়গাটায় আমরা কি করব, ছোট প্রতিবিম্ব তৈরি করে কি উত্তল দর্পণ, তাহলে আমরা রিয়ার ভিউতে উত্তল দর্পণকে ব্যবহার করব। ঠিক তেমনই আমরা যদি বলি আলোকস্তম্ভ, কোথায়? রাস্তায়, এটা আলোকস্তম্ভ, হ্যাঁ, আলোকস্তম্ভ স্থলে রাস্তায় যে মাঝে মাঝে লাইটগুলো দেখতে পাওয়া যায়, অর্থাৎ ল্যাম্পপোস্টে যে লাইটগুলো থাকে, সেখানে আমার দরকার কি, অনেকটা এরিয়া জুড়ে জুড়ে কি, আমার এখানে একটা লাইট, আরো অনেকটা দূরে গিয়ে একটা লাইট, আরো অনেকটা দূরে গিয়ে একটা লাইট, তো মাঝখানে জায়গাটায় যত অন্ধকার কাটাতে হবে, তাই না? তাই জন্য আলোর ওইখানে কি হয়, উপর থেকে, যেহেতু উপরে থাকে, নিচ থেকে পড়লে হয়তো হতো না, উপর থেকে পড়ে বলে অনেকটা জায়গায় জুড়ে যাতে আলো ছড়াতে পারে, তাই জন্য আলোকে ছড়িয়ে দেওয়া হয়। তো আলো ছড়াতে যে দর্পণটা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? অপসারী দর্পণ। আর অপসারী দর্পণে কাজ করে কে? অবশ্যই উত্তল দর্পণ। তাই জন্য আলোক স্তম্ভগুলোতে, ল্যাম্প পোস্ট গুলোতে কোন লাইট ব্যবহার করা হয়? অবশ্যই উত্তল দর্পণ। কারণ আলো রশ্মি যার সঙ্গে কেন সবগুলোকে কি করবে? ও ছড়িয়ে দেবে। কি করবে? ও ছড়িয়ে দেবে। ঠিক আছে, যা আসলে কেন সব কি করবে? ছড়িয়ে দেবে। আর ছড়িয়ে দেওয়ার কেস তো উত্তল দর্পণ খুব ভালো মতোই পারে, ঠিক না? ওকে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, সব জায়গায় ছড়িয়ে যাবে, তো অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে থাকবে। এইগুলো হচ্ছে কি উত্তল দর্পণের অ্যাকচুয়াল কাজ বা ব্যবহার বলতে পারো তুমি। ঠিক আছে, ব্যবহারগুলো পরীক্ষা আসে, অবশ্যই ভালো করে পড়ো। আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম, যেভাবে মনে রাখবার চেষ্টা করলাম, সেভাবে মনে রাখবে। দাড়ি কামানোর জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? সাইজে বড়, অবতল দর্পণ। তারপর যদি বলা হয় দন্ত চিকিৎসক বা ডেন্টিস্টরা কোন দর্পণ ব্যবহার করে? দাঁতের গোড়া বড় করে দেখতে সুবিধা হবে, কোনটা? অবতল দর্পণ। তারপর আবার যদি বলা হয় যে গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? আমি সোজাসুজি দেখবো, চারিদিকে যাতে ছড়াই না, চারিদিকে ছড়ালে আমি দেখতে পাবো না গাড়ি হেডলাইটে, মোটর গাড়ি হেডলাইট অবশ্যই, বাইক। তো সেক্ষেত্রে কি সোজা দেখবো কি? অবতল দর্পণ। অবতল দর্পণে একটা ভাগ হচ্ছে অধিবৃত্ত দর্পণ, তার দুপাশটা কি হবে? একটু চাপা থাকবে, একটু কি থাকবে? চাপা থাকবে, যাতে অ্যাবারেশনটা একটু দূর করা যায়। ঠিক তেমনই উত্তল দর্পণের কাজ কোথায় কোথায় ব্যবহার করা হয়? এক হচ্ছে ছড়াতে কাজে লাগে, ছড়াতে তো ল্যাম্পপোস্টে কাজে লাগে। সেকেন্ড, আর বিশাল বড় বড় জিনিসকে ছোট্ট জায়গার মধ্যে দেখতে কাজে লাগে, অর্থাৎ রিয়ার ভিউ মিররে কাজে লাগে উত্তল দর্পণ। তো এইভাবে মনে রাখলে ইজিলি, আশা করি মুখস্থ করবো দরকার নেই, স্পষ্ট যদি বোঝা যায় ইজিলি মাথায় থাকবে। ঠিক তেমনই
স্পর্শ না করে সমতল, অবতল, উত্তল দর্পণে শনাক্তকরণ। আমি স্পর্শ করবো না দর্পণকে, তাহলে কি করে বুঝবো আমার সামনে যে দর্পণটা আছে সেটা কি দর্পণ? আমি কিছুই না, দূরে একটা দর্পণ আছে, আমি একটু এগিয়ে যাবো দর্পণের দিকে। এগিয়ে যাবো কেন স্যার? কারণ আমি দর্পণের ফোকাসের মধ্যে থাকার চেষ্টা করব। তো ফোকাসের মধ্যে থাকলে কি হবে? সমতল, সমতল দর্পণের ক্ষেত্রে আমি যা আমার সাইজ দেখবো, ওখানে যদি তাই সাইজ হয় তাহলে সেটা সমতল দর্পণ। কিন্তু আমার যা সাইজ, সেই দর্পণ দেখলাম বিরাট বড় হয়ে গেছে সাইজ। তো বড় কোন দর্পণ তৈরি করে সাইজ আকারে? সোজাসুজি কিন্তু বড় সড়ো কে? অবতল দর্পণ। তাহলে যদি বড় হয়ে যায় তাহলে সে প্রতিবিম্বটা কি হবে? অবতল দর্পণ। আর যদি ছোট হয়ে যায় তাহলে তৈরি করবে কি? উত্তল দর্পণ। তো আমি অনেক সময় এত বড় সাইজ আয়না তো যদি না থাকে তাহলে কি করবো? তাহলে আঙুল নিয়ে যাবো, আঙুল দিয়ে দেখবো। যদি একই সাইজের থাকে তাহলে সমতল, যদি বড় হয়ে যায় তাহলে হবে কি? অবতল, যদি ছোট হয়ে যায় হবে উত্তল। এটা বলতে চাইছিলাম আমার জেনে রাখার মধ্যে। ক্লিয়ার কেসটা? ওকে, পরেরটা চলে আসো। আমাদের মেনলি ওকে এই পর্যন্ত ছিল। আমাদের পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। কি আছে? আলোর প্রতিসরণ চ্যাপ্টার। বা তার আগে আর একটা জিনিস আমরা বুঝিয়ে নিই, একটা গল্প এখানে লিখে নিই। এটা আলোর প্রতিসরণ না, আমি এখানে লিখে দিচ্ছি। নর্মালি এই যে দর্পণ টর্পণ পড়লাম, দর্পণের ক্ষেত্রে না একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা কোনটা? এটা আমাদের পরবর্তীকালেও আছে, লাগবেও। সেটা কি? বিবর্ধন। কি বললাম? বিবর্ধন, রৈখিক বিবর্ধন। এটা আমাদের লেন্সের ক্ষেত্রেও তখন আমাদের লাগবে। রৈখিক বিবর্ধন। দেখো, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন দু রকমের, মানে দুই ভাবে প্রকাশ করা হয়। একটা কি? আচ্ছা যাই হোক, এই ইংরেজি নামটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। মাথায় রাখবে, কাজে লাগবে। যাকে আমরা স্মল এম দিয়ে ডিফাইন করি। এটা কি বলে? বস্তুর দৈর্ঘ্য। সরি, ভালো করে লেখো। একটা হচ্ছে বিবর্ধন। কার বিবর্ধন? প্রতিবিম্ব কতটা পরিমাণে বড় হয়ে গেছে সাইজে, অর্থাৎ কত গুণ, সেটা নির্দেশ করে কি? বস্তুর তুলনায় প্রতিবিম্ব কতটা সাইজে বড় হয়েছে সেটা নির্দেশ করে কি? রৈখিক বিবর্ধন। তো উপরে কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। আরটা কি আছে? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। ঠিক আছে? প্রতিবিম্বের দৈর্ঘ্যকে ইংরেজিতে ভি দিয়ে দেখাই, বস্তুর দৈর্ঘ্যকে ইউ দিয়ে লেখাই। আর প্রতিবিম্বের উচ্চতাকে ইমেজ আই দিয়ে লেখে, আর বস্তুর উচ্চতাকে ও দিয়ে লেখে। স্যার দৈর্ঘ্য আর উচ্চতা যদি একটু বুঝিয়ে দেন তাহলে ভালো হয়। কেসটা কি? ধরো এই একটা দর্পণ আছে, অবতল হোক বা উত্তল হোক, যে কোনো দর্পণের ক্ষেত্রে তাই। এখানে বস্তু রয়েছে, এর প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, এটা প্রতিবিম্ব ইমেজ, আর এটা হচ্ছে বস্তু অবজেক্ট। হ্যাঁ, তাহলে এই যে দৈর্ঘ্যটা, সবকিছু মেরু থেকে মেজারমেন্ট হয়, সবকিছু মেরু থেকে। তাহলে এই যে দৈর্ঘ্যটা যেটা হবে, অর্থাৎ এটা যদি বস্তু হয় অবজেক্ট, তাহলে এটাকে বলবো বস্তুর দৈর্ঘ্য বা বস্তুর দূরত্ব। ঠিক আছে? তাহলে এইটা হবে বস্তুর দৈর্ঘ্য বা বস্তুর দূরত্ব, এইটা ইউ। আর প্রতিবিম্ব যদি এখানে তৈরি হয় তাহলে মেরু থেকে প্রতিবিম্ব যেটা তৈরি হয়েছে তার দূরত্বকে আমরা কি বলবো? ভি, যেটা এইটা। আবার কি? বস্তুর উচ্চতা কোনটুকুনি? বস্তুর উচ্চতা সাইজ কোনটুকুনি? এইটুকু হচ্ছে সাইজ বস্তু, একে আমরা আই বলছি, সরি ও বলছি। কি বলছি? ও, বস্তুর উচ্চতাকে। আর প্রতিবিম্বের উচ্চতা কোনটুকুনি? এইখান থেকে এইটুকুনি, একে আমরা কি বলছি? আই। তাহলে আমরা বুঝতে পারলাম এইটুকুনি হলো কি? বস্তু দৈর্ঘ্য বা বস্তু দূরত্ব। এটা হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দূরত্ব। এটা হলো প্রতিবিম্বের সাইজ বা প্রতিবিম্বের উচ্চতা। এটা হলো বস্তুর সাইজ বা বস্তুর উচ্চতা। এটা হচ্ছে রৈখিক বিবর্ধন বা এম। কনসেপ্টটা ক্লিয়ার? যদি এম এর মান, এখান থেকে তুমি বুঝতে পারছো নর্মালি, নর্মাল কেসে যদি এম গ্রেটার দেন 1 হয়, তাহলে এম যদি গ্রেটার দেন 1 হয় তাহলে অবশ্যই লব বড় হবে, হরটা ছোট হবে। তাহলে লব বড় হতে গেলে কি হয়? প্রতিবিম্বের দৈর্ঘ্য বাড়তে হবে, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতাও বাড়তে হবে। তাহলে প্রতিবিম্ব যত দূরে থাকবে তত প্রতিবিম্বের উচ্চতা কি হবে? সাইজে বড়। এটা তো বোঝা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব বস্তুর দৈর্ঘ্যের তুলনায় বড় হবে আকারে। আর যদি এম লেস দ্যান 1 হয় তাহলে মাথায় রাখতে হবে কি? প্রতিবিম্বের তুলনায় বস্তুর দৈর্ঘ্য বড়, অর্থাৎ বস্তু
অনেকটা দূরে রয়েছে, বস্তুর আকার বা উচ্চতা অনেকটা বড়। আর যদি m ইকুয়ালস টু 1 হয়ে যায় তাহলে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য দুটো কি হবে? সেম। তার মানে আমরা এখানে যদি ফট করে লিখে দিই যে v ইজ গ্রেটার দ্যান u এ কেসে, u ইজ গ্রেটার দ্যান v এ কেসে, আর v ইকুয়ালস টু u এ কেসে নরমালি। তো v মানে তাই এখান থেকে তাই বলতে পারি i ইজ গ্রেটার দ্যান ও, i ইজ লেস দ্যান ও, একটা কি i ইকুয়ালস টু একই তো কেস, তাই না? তাহলে এটাই ছিল আমাদের আজকের পাঠ। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আশা করি টোটালটা ক্লিয়ার হয়েছে। আসছি পরের দিনকে নতুন একটা টপিক নিয়ে। সেই টপিকের নাম কি অবশ্যই মনে রাখবে, আলোর প্রতিসরণ। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভালো করে পড়বে, বুঝে বুঝে পড়বে, খুব ভালো করে পড়বে। চ্যাপ্টার শেষ হবে, অঙ্ক প্রচুর প্র্যাকটিস করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো গুড নাইট।